আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অনেক সুন্দর হয়েছে। এই দেখে নিশাত রায়ানের কাছে যেতে রায়ান নিশাতকে বলে, কতটা এগিয়েছো? তুমি আমাকে একবারও জিজ্ঞেস করনি আমি কেমন আছি, তার আগে কতটা এগিয়েছি সেটা জানতে চাইছো? রায়ান মনে মনে বলে, শিট, এতটা গাধা কি করে হলাম না, ওকে ম্যানেজ করতে হবে আমার। বলেই নিশাতকে জড়িয়ে ধরে বলে, সরি বেবি, আমার ভুল হয়ে গেছে, এই দেখো কান ধরলাম। নিশাত হেসে রায়ানকে বলে, হয়েছে থাক। রায়ান নিশাতকে জড়িয়ে ধরে শয়তানি হাসি দেয় আর বলে, কতটা সহজ এটাকে বোকা বানানো। আচ্ছা শোনো, আমি ভাবছি আবিরকে নেশার ওষুধ খাইয়ে সাইন করিয়ে নেব, কেমন হবে? এই তো আমার জান, একদম ঠিক কথা বলছো, এটাই উচিত করা। ওর নামে চ্যাট আছে, টাকা পয়সা বাড়ি সবকিছু তোমার নামে করে নেবে, সেই রকম একটা কাগজ আমি রেডি করব। ওকে ওকে বেবি। বলেই নিশাতকে এগিয়ে গাড়িতে তুলে দিয়ে আসে। নিশাত যেতেই নিধি পেছন থেকে জড়িয়ে ধরে রায়ানকে। রায়ান পেছনে ফিরে নিধিকে কোলে তুলে রুমে নিয়ে যায়। রাত 8টায় বাসায় আসে আরসাল। আরসাল আসতে আয়রা হাতে টাওয়াল ধরিয়ে দেয়। আরসাল ওয়াশরুমে ঢুকে যায়। আয়রা খাবার রেডি করে। আয়রা আজকে আরসালকে খাইয়ে দিচ্ছে। প্রতিদিন আরসাল খাওয়ায়। খাওয়া শেষ করে আরসাল আয়রাকে আচমকা কোলে তুলে নেয়। আয়রা বলে, কি করছো? আমি চুপ, কোনো কথা না। বলেই আয়রাকে নিয়ে বেলকনিতে চলে যায়। আয়রাকে বিছানাতে বসিয়ে আরসাল আয়রার কোলে শুয়ে বলে, আমার মাথায় হাত বুলিয়ে দে প্লিজ, মাথা ব্যথা করছে। আয়রা অস্থির হয়ে বলে, এক্ষুনি ঔষধ আনছি। একদম পাকনামি করবি না, যা বলছি কর, তোর হাত লাগলে এমনি সেরে যাবে। আরসাল আর আয়রা নতুন বাসায় আসার পর কেটে যায় 1 মাস। এই 1 মাসে আয়রা আরসালের সাথে আলাদা থেকে অনেকটাই সহজ হয়ে গেছে। এখন আর তেমন ভয় পায় না আরসালকে। আয়রা 1 মাসে আরসালের সাহায্যে রান্নাটাও মোটামুটি শিখে নেয়। এখন আর আরসালকে রান্না করতে হয় না। এখানে আসার পর থেকে আরসাল রান্না করছে। এদিকে নিশাত এখনো তার প্ল্যান সফল করতে পারেনি। তবে আবির এর কিছুটা সন্দেহ ঢুকেছে নিশাতকে নিয়ে। আগের দিন নিশাত আবিরকে বলেছে রিমার সাথে দেখা করতে যাবে ওর জন্মদিন। আবির অনুমতি দেয় যেতে। নিশাত যাওয়ার সময় ভুলে ফোন ফেলে যায়। নিশাত যাওয়ার 1 ঘন্টা পর ফোন আসে নিশাতের। আবির ফোনটা হাতে নিয়ে বলে, নিশাত ফোন ফেলে চলে গেল। আবির এবার স্ক্রিনে চেয়ে দেখে রিমা। আবির মনে করেছে নিশাত রিমার ফোন দিয়ে কল করেছে। আবির ফোন রিসিভ করে বলে, নিশাত, ফোন তো রেখে গেছো। তখনই অপর দিক থেকে রিমা বলে, আরে রায়ান ভাই, আমি আপনার গার্লফ্রেন্ড নিশান না, আমি রিমা। নিশাত কেমন আছে? কতদিন ধরে দেখা হয় না। রিমার কথা শুনে আবির বলে, রায়ানকে আরো কেন বা বলছে? রায়ানের গার্লফ্রেন্ড না যেহেতু আমাকে চিনতে পারেনি, তাই সমস্যা নেই, কথা বলি। আবির এবার বলে ওঠে, আজকে না তোমার জন্মদিন, নিশাত তো তোমার কাছে গেছে, তুমি নাকি ফোন করেছো? আপনি কি পাগল হয়েছেন ভাইয়া? 2 মাস আগে তো আমার জন্মদিন গেল, আর নিশাতদের সাথে অনেকদিন কথা হয় না আমারও হয়তো মিথ্যা বলেছে। আচ্ছা রাখি, ও আসলে বলবেন। বলেই ফোনটা কেটে দেয়। আবির এবার ভাবতে থাকে, কে এই রায়ান? নিশাত কি এখনো ওর সাথে রিলেশনে আছে? যদি থাকতো তাহলে আমাকে কেন বলেনি? না, নিশাতকে জানতে দেওয়া যাবে না, আমি সব জানি, আগে দেখি ও কি করতে চায়। বলেই ফোনটা পাশে রেখে চিন্তায় মগ্ন হয়ে যায়। রাত 11টা, আরসাল এখনো আসছে না। এদিকে আয়রা ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে, ফোন বন্ধ। কলিং বেল বেজে ওঠার শব্দ পেয়ে আয়রা দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে আরসালের মাথায় ব্যান্ডেজ, হাতে ও সাদা শার্টে রক্ত। আয়রা ঘাবড়ে গিয়ে আরসালের গালে হাত রেখে বলে, কি হয়েছে তোমার? এইগুলো কি করে হলো? কপালে ব্যথা, হাতে কি হয়েছে তোমার? কিভাবে ব্যথা পেলে? তোমার শার্টে রক্ত। বলে আয়রা কেঁদে দেয়। আরসাল আয়রাকে জড়িয়ে ধরে বলে, রিল্যাক্স বেব, আই অ্যাম ওকে, রুমে আসো বলছি। আয়রা আরসালকে ধরে নিয়ে যায়। আরসালকে নিয়ে আগে আয়রা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে হেল্প করে। এরপর রুমে এসে আয়রা আরসালকে একটা শার্ট পরিয়ে দিয়ে চুল মুছে দেয়। এরপর ভেজা ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজ করে। আয়রা খাবার এনে আরসালকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয় যাতে রাতে জ্বর না আসে আর ব্যথা না করে। আরসাল আয়রার বুকে শুয়ে আছে। আয়রা আরসালকে উদ্দেশ্য করে বলে,
কি হয়েছিল বলো না, কি করে এসব হলো? আসলে নারী আর শিশু পাচারকারীদের ধরতে গিয়ে এই অবস্থা হলো। শেষে হাতাহাতি হয়, আমার হাতে চুরি দিয়ে টান দেয়, হাত কেটে যায় আর মাথায় আঘাত করে পিছন থেকে। আরসালের কথা শুনে আয়রা কেঁদে দেয়। আরসাল বলে, এই জন্য তোমাকে বলতে চাই না কিছু। তোমার যদি কিছু হতো কেন এইসব কেস নাও বলো? একবারও আমার কথা মনে হয় না? তোমার কিছু হলে আমার কি হবে? আরসাল আয়রার বুক থেকে মাথা সরিয়ে আয়রাকে নিজের বুকে নিয়ে আসে। আয়রা চোখ বুজে আরসালকে জড়িয়ে ধরে কাঁদছে। আরসাল আয়রার মাথায় চুমু খেয়ে হাত বুলিয়ে বলে ওঠে, আই এম সরি ডিয়ার, আজকের পর আর এই রকম কেস আমি হ্যান্ডেল করব না। আয়রা আরসালের কথা শুনে বলে, যদি আবারও এমন কিছু করো আর তোমার কিছু হয়, আমি কিন্তু সত্যি সুইসাইড করব। তোমাকে ছাড়া বাঁচবো না আমি, আরশাল ভাই। আরসাল আয়রাকে আরো জোরে জড়িয়ে ধরে বলে, এসব বাজে কথা মুখে আনবে না। আমি তো বললাম আমি এখন থেকে সাবধানে থাকব। আমরা দুজন একসাথে বাঁচবো, অনেক দিন আমাদের বাচ্চা হবে, নাতি নাতনি হবে। এসব না দেখে মরে যাব নাকি? একদম না। এবার চুপচাপ ঘুমিয়ে পড়ো তো, না হলে আবার শুরু করব রোমান্টিক টর্চার। আয়রা আরসালকে হালকা থাপ্পড় মেরে বলে, তুমি জীবনেও ঠিক হবে না। বলেই জোরে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে দুজন। ঘুম থেকে উঠে আরসাল ফ্রেশ হয়ে চলে যায় থানাতে আয়রার কলেজে। এদিকে আবির তাকিয়ে থাকে, দেখে নিশাত রেডি হচ্ছে। আবির বলে, কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছি, তুমি কোথায় যাবে? আবির কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি মিটিংয়ে যাব, রাত হবে আসতে, তুমি চিন্তা করো না। তুমি লাঞ্চে আসবে না? না। নিশাত তো পারলে মনে মনে ডান্স দেয়। আবির মনে মনে বলে, আজকে আমি ঠিক জেনেই ছাড়বো তুমি কোথায় যাও আর এই রায়ানকে। আবির বের হতেই নিশাত বেরিয়ে পড়ে। আবির দেখে নিশাত কলেজের উল্টো দিকে যাচ্ছে। আবিরও পেছন পেছন যায়। অনেকটা যেতেই একটা বড় হোটেল আবাসিক। আবির ভাবতে থাকে, এই হোটেলে তো মানুষ অবৈধ কাজ করে, আমি জানি। তাহলে নিশাত। বলেই তাড়াতাড়ি ঢুকে যায়। ভেতরে ঢুকতে একটা গার্ড আটকে দিয়ে বলে, কত নম্বর রুম নিয়েছেন? না, নেই, আমি রিসেপশন থেকে নেব। বলে রিসেপশনের ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার বলে, কয়টা রুম লাগবে আর কেমন মেয়ে লাগবে প্লিজ বলুন। রুম পরে নেব, আপনাকে একজনের ইনফরমেশন দিতে হবে। সরি, আমরা আপনাকে কোনো ইনফরমেশন দিতে পারবো না। যদি টাকা দেই? কত দিবেন? আবির শয়তানি হাসি দিয়ে 20,000 টাকা বের করে হাতে দেয়। ম্যানেজার বলে, একটা নামের জন্য এত টাকা? ইয়েস, এবার বলুন। ম্যানেজার নাম দেখে বলে, রায়ান হলো আমার রেগুলার কাস্টমার আর ওর রুম 302। এটা সবসময় নেই, কারণ প্রতিদিন নতুন নতুন মেয়ে নিয়ে ফুর্তি করে। আবির ধন্যবাদ বলে 302 নাম্বার রুমের দিকে যায়। আবির রুমের কাছে যেতে দেখে দরজা হালকা খোলা। আবির আর একটু ধাক্কা দিয়ে যা দেখে, আবিরের পায়ের তলার মাটি সরে যায়। নিশাত রায়ানের সঙ্গে আপত্তিকর অবস্থায়। এটা দেখে রাগে আবির হাত মুঠ করে নেয়। রায়ান নিশাতের হাতে দলিল দিয়ে বলে, আবিরকে ড্রাগস খাইয়ে পরে সাইন নিয়ে নিবে, ওর সম্পত্তি পারবে তো? কেন পারবে না বেবি? এই আবির তো পুরো বোকা। না হলে কেউ আয়রার মতো মেয়েকে ছেড়ে দেয়? আবির আমার কথায় উঠবোস করে, যা বলি সেটাই বিশ্বাস করে। তাই তো আয়রাকেও ওর চোখে লোভী বানিয়েছি। মানে? আসলে বিয়ের পর আবিরের আচরণ পাল্টে যাচ্ছিল। আয়রাকে মোটেও অন্য কারোর সাথে মানতে পারছিল না। ওর প্রতি ভালোবাসা থেকে গেলে আবিরের, তখন ভাবলাম আবিরকে আয়রার প্রতি দুর্বল হতে দিব না। তাই তো যেদিন আয়রা আবিরের ঝগড়া হয়, সেই দিন আমি গিয়ে আয়রাকে বিভিন্ন কথা বলে অপমান করি আর বলি আমার আর আবিরের মাঝে না আসতে। আমাদের মাঝে ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে। আবির তোকে ভালো কখনো বাসেনি, তাহলে আমার সাথে ফিজিক্যাল রিলেশনে যেত না। তাই আমার আর আবিরের লাইফ থেকে দূরে থাক, এগুলো বলে চলে আসি। কারণ আমি জানি আয়রা আবিরকে কতটা ভালোবাসতো। ওর প্রথম ভালোবাসা ছিল আবির। এরপর আবির আয়রার কাছে যেতে আবিরকে অপমান করে আর বলে আরশাল ভাইকে মেনে নিয়েছে। আবির আয়রাকে লোভী ভাবে। আমি যেমন আবিরের নামে আয়রার কানে বিষ ঢেলেছি, আবিরের কানেও আয়রার নামে বিষ ঢুকিয়েছি। আবির দরজাটা মেরে হোটেল থেকে বেরিয়ে যায়। গাড়িতে বসে আবির চিৎকার করে কাঁদতে থাকে আর বলে,
আই এম সরি আয়রা, মাফ করে দিস। তোর সাথে যা করেছি আমিও সেটার ফল পেয়ে গেছি। আমি কি করে পারলাম তোকে ঠকাতে এই ছলনাময়ীর ফাঁদে পড়ে? আমি তো জানতাম তুই আমাকে কতটা ভালোবাসিস, তবুও আমি তোকে বাজে কথা বলে অপমান করেছি, যেখানে তোর কোনো দোষই ছিল না। মাফ করে দিস আমাকে। বলে আবির গাড়ি নিয়ে ক্লাবে চলে যায়। ক্লাব থেকে মাতাল হয়ে বাড়ি বের হয়। গাড়ি নিয়ে হঠাৎ আবিরের গাড়ির সামনে আরেকটা গাড়ি চলে আসে। আবির গাড়ি সাইড করতে গিয়ে গাছের সাথে লেগে যায়। আবির ছিটকে নিচে কাদায় পড়ে যায় আর অস্পষ্ট সুরে বলে, হ্যাঁ সরি আয়রা। আরসাল বাসায় এসে ফ্রেশ হয়ে আয়রাকে খাওয়াচ্ছে। অমনি দেখে আরসালের এক বন্ধু আকাশের ফোন। আরসাল রিসিভ করতেই আকাশ বলে, তাড়াতাড়ি করে হাসপাতালে চলে আয়, আবিরের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শুনে আরসালের হাত থেকে ফোনটা পড়ে যায়। যতই রাগ থাকুক, এটা সত্যি আবিরকে আরসাল নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আয়রা জিজ্ঞাসা করে কি হয়েছে। আরসাল বলে, আবির অ্যাক্সিডেন্ট করেছে। কি? আরসাল আয়রাকে নিয়ে হসপিটালে চলে যায়। গিয়ে দেখে আরসালের বাবা মা কাঁদছে। আরসাল সবাইকে শান্ত করে। এইদিকে আয়রা দেখে নিশাত কোথাও নেই। আয়রা মনে মনে বলে, আবিরের মতো বড় অ্যাক্সিডেন্ট আর নিশাত নেই। একটু পর ডক্টর বেরিয়ে আসলে বলে রক্ত লাগবে। আবিরের বাবা আর আরসাল রক্ত দেয়। এরপর কেটে যায় 2 ঘন্টা। ডক্টর বেরিয়ে এসে বলে, রোগী বিপদমুক্ত, কাদার মাঝে পড়াতে হাত পা ভাঙেনি, তবে মাথায় হাতে লেগেছে। কিছুদিন বেড রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আবিরের সেন্স আসে অপারেশনের 5 ঘন্টা পর। সেন্স আসতেই আবির নার্সকে বলে আরসাল আর আয়রাকে ডেকে আনতে। নার্স বাহিরে এসে বলে, আপনাকে আর আয়রা ম্যামকে আবির স্যার ডাকছে। আরসাল আয়রাকে নিয়ে ভেতরে গিয়ে আবিরের 2 পাশে 2 জন বসে। আরসাল আবিরের মাথায় হাত বুলিয়ে বলে, তুই তো এত কেয়ারলেস না আবির, তাহলে কেন নেশা করে গাড়ি চালিয়েছিস? আরসালের কথা শুনে আবির কেঁদে দেয়। আরসাল আবিরের চোখে জল মুছে দিয়ে বলে, কান্না ছেলেদের মানায় না আবির। আবির আয়রার দিকে তাকিয়ে আয়রার হাত ধরে বলে ওঠে, আই এম সরি আয়রা, তোর সাথে অন্যায় করার জন্য মাফ করে দিস প্লিজ। নাহলে যে সারা জীবন আমি নিজের কাছে অপরাধী হয়ে থাকবো তোর সাথে করা অন্যায়ের জন্য। যা হয় ভালোর জন্য হয়। হয়তো তুমি আমার ভাগ্যে ছিল না, আরশাদ ভাইয়া ছিল, তাই আমি তোমার হইনি। তবে অতীত ভুলে যাও, আমি অনেক সুখে আছি আর তোমাকে অনেক আগে মাফ করে দিয়েছি। তুই বলেছিলি না পাপ বাপ কেউ ছাড়ে না? সত্যি আমার অন্যায়ের শাস্তি আমি পেয়ে গেছি। যার ছলনাতে পড়ে তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আজ সেও আমাকে সেটাই ফেরত দিল। আরসাল আর আয়রা একসাথে বলে, মানে কি হয়েছে? আর নিশাত ও কোথায়? আবির বলে, যেখানে থাকার কথা, তার বয়ফ্রেন্ডের সাথে রং লীলাতে মজে আছে। হোয়াট? তুই ক্লিয়ার বলতো। এরপর আবির সব খুলে বলে কি কি শুনেছে আর ওই কান থেকে বের হয়ে রেগে ক্লাবে যায়। এরপর আসার সময় অ্যাক্সিডেন্ট হয়। আয়রা বলে, এত জঘন্য আগে জানতাম না আমি, কিন্তু তুমি সেটা বিশ্বাসও করনি। তাই তো তার শাস্তি পেলাম। এই মেয়েকে পুলিশে দিব ভাইয়া, একটু সুস্থ হও, আর বাবা মাকে না জানানো ভালো হবে। তোর ইচ্ছা। একটু পর আবিরের বাবা মা এসে ভেতরে। সবাই একসাথে বসে কথা বলছে। আচমকা নিশাত এসে আবিরকে জড়িয়ে ধরে বলে ওঠে, কি করে হলো এসব? আবির কেন আমাকে কেউ জানায়নি? আমি তাহলে বাসা থেকে চলে আসতাম। তুমি এত বেখেয়ালি কেন বলো তো? তোমার কিছু হলে আমার কি হতো? এসব বলে নেকা কানা শুরু করে। আবির পারছে না, শুধু ধাক্কা মেরে ফেলে দিতে। আবির দাঁতে দাঁত চেপে বলে, ঠিক আছে আমি, উঠাও। এইদিকে নিশাত এর অভিনয় দেখে আয়রা আরসাল অবাক এর চরম সীমায়। 2 দিন পর আবিরকে বাসায় নেওয়া হয়। আয়রা আরসালও থেকে যায়। তবে বাসায় আসার পর থেকে আবির নিশাতের সাথে স্বাভাবিক আচরণ করছে, যাতে বুঝতে না পারে সবকিছু। এইদিকে নিশাত ভাবছে আবির কেন তাকে আগের মতো কাছে টানে না। পরক্ষণে ভাবে, না টানলে আমার কি, আমি তো রায়ানকে ভালোবাসি। বিকালবেলা আরসাল থানায়, তাই আয়রা রুমটা পরিষ্কার করছে। তখনই আয়রা দেখতে পায় একটা নীল ডায়েরি। আয়রা এগিয়ে ডায়েরিটা হাতে নিয়ে বলে, এটা মনে হয় আরশালের ডায়েরি, কিন্তু ও ডায়েরি লিখতো। আচ্ছা, এটা কি খুলবো? অনুমতি ছাড়া তো কারো জিনিস দেখা উচিত না। আর আরশাল আমার হাজবেন্ড, আমার তো অধিকার আছে। বলেই ডায়েরিটা খুলে সাথে সাথে একটা ছবি পড়ে। ছবিটা হাতে নিয়ে ডায়েরির প্রথম পাতা লেখাটা পড়ে।
আয়রার চোখের ঝাপসা হয়ে ওঠে পানিতে। আয়রা দেখে তার ছোটবেলার ছবি আরসালের ডায়েরিতে। আয়রা ভাবতে থাকে তার ছবি আরসালের ডায়েরিতে কেন। আয়রা দেখে ডায়েরির প্রথম পাতার লেখা আমার ভীতু রানী। লেখাটা পড়ে আয়রা বলে, এটা তো আরশাদ আমাকে বলে। ডায়েরির প্রথম পৃষ্ঠা লেখা পড়তে থাকে, তখনই পেছন থেকে আরসালের গম্ভীর কণ্ঠ শোনা যায়। আয়রা তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় আর হাত পেছনে নেয়, তবে লাভ হয়নি। আরসাল ডায়েরিটা দেখে ফেলেছে। আয়রা ভয়ে ভয়ে বলে,